গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ সপ্তম পর্ব। সেদিন নূতন ফাল্গুনে প্রথম বসন্তের হাওয়া দিতেই আশা অনেক দিন পরে সন্ধ্যার আরম্ভে ছাদে মাদুর পাতিয়া বসিয়াছে। একখানি মাসিক কাগজ লইয়া খণ্ডশ প্রকাশিত একটা গল্প খুব মনোযোগ দিয়া সেই অল্প আলোকে পড়িতেছিল। গল্পের নায়ক তখন সংবৎসর পরে পূজার ছুটিতে বাড়ি আসিবার সময় ডাকাতের হাতে পড়িয়াছে। আশার হৃদয়ে উদ্বেগে কাঁপিতেছিল। এদিকে হতভাগিনী নায়িকা ঠিক সেই সময়েই বিপদের স্বপ্ন দেখিয়া কাঁদিয়া জাগিয়া উঠিয়াছে। আশা চোখের জল আর রাখিতে পারে না। আশা বাংলা গল্পের অত্যন্ত উদার সমালোচক ছিল। যাহা পড়িত তাহাই মনে হইত চমৎকার। বিনোদিনীকে ডাকিয়া বলিত, ভাই চোখের বালি, মাথা খাও, এ গল্পটা পড়িয়া দেখো, এমন সুন্দর। পড়িয়া আর কাঁদিয়া বাঁচি না। বিনোদিনী ভালো মন্দ বিচার করিয়া আশার উচ্ছ্বসিত উৎসাহে বড় আঘাত করিত। আজিকার এই গল্পটা আশা মহেন্দ্রকে পড়াইবে বলিয়া স্থির করিয়া যখন সজল চক্ষে কাগজখানা বন্ধ করিল, এমন সময় মহেন্দ্র আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্রের মুখ দেখিয়াই আশা উৎকণ্ঠিত হইয়া উঠিল। মহেন্দ্র জোর করিয়া প্রফুল্লতা আনিবার চেষ্টা করিয়া কহিল, একলা ছাদের উপর কোন ভাগ্যবানের ভাবনায় আছো? আশা নায়ক নায়িকার কথা একেবারে ভুলিয়া গিয়া কহিল, তোমার কি শরীর আজ ভালো নাই? শরীর বেশ আছে, তবে তুমি মনে মনে কি একটা ভাবিতেছ, আমাকে খুলিয়া বলো। মহেন্দ্র আশার বাটা হইতে একটা পান তুলিয়া লইয়া মুখে দিয়া কহিল, আমি ভাবিতেছিলাম তোমার মাসিমা বেচারা কতদিন তোমাকে দেখেন নাই। একবার হঠাৎ যদি তুমি তাহার কাছে গিয়া পড়িতে পারো, তবে তিনি কত খুশি হন। আশা কোনো উত্তর না করিয়া মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া রহিল। হঠাৎ এ কথা আবার নূতন করিয়া কেন মহেন্দ্রের মনে উদয় হইল, তাহা সে বুঝিতে পারিল না। আশাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া মহেন্দ্র কহিল, তোমার যাইতে ইচ্ছা করে না? এ কথার উত্তর দেওয়া কঠিন। মাসিকে দেখিবার জন্য যাইতে ইচ্ছা করে, আবার মহেন্দ্রকে ছাড়িয়া যাইতে ইচ্ছাও করে না। আশা কহিল, কালেজের ছুটি পাইলে তুমি যখন যাইতে পারিবে, আমিও সঙ্গে যাইব। ছুটি পাইলেও যাইবার জো নাই, পরীক্ষার জন্য প্রস্তুত হইতে হইবে। তবে থাক, এখন নাই গেলাম। থাক কেন? যাইতে চাহিয়াছিলে, যাও না। না, আমার যাইবার ইচ্ছা নাই। এই সেদিন এত ইচ্ছা ছিল, হঠাৎ ইচ্ছা চলিয়া গেল। আশা এই কথায় চুপ করিয়া চোখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনোদিনীর সঙ্গে সন্ধি করিবার জন্য বাধাহীন অবসর চাহিয়া মহেন্দ্রের মন ভিতরে ভিতরে অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল। আশাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তাহার একটা অকারণ রাগের সঞ্চার হইল। কহিল, আমার উপর মনে মনে তোমার কোনো সন্দেহ জন্মিয়াছে নাকি? তাই আমাকে চোখে চোখে পাহারা দিয়া রাখিতে চাও? আশার স্বাভাবিক মৃদুতা, নম্রতা, ধৈর্য মহেন্দ্রের কাছে হঠাৎ অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। মনে মনে কহিল, মাসির কাছে যাইতে ইচ্ছা আছে, বলো যে আমি যাইবই, আমাকে যেমন করিয়া হোক পাঠাইয়া দাও। তা নয় কখনো হাঁ, কখনো না, কখনো চুপচাপ, একই রকম। হঠাৎ মহেন্দ্রের এই উগ্রতা দেখিয়া আশা বিস্মিত, ভীত হইয়া উঠিল। সে অনেক চেষ্টা করিয়া কোনো উত্তরই ভাবিয়া পাইল না। মহেন্দ্র কেন যে কখনো হঠাৎ এত আদর করে, কখনো হঠাৎ এমন নিষ্ঠুর হইয়া ওঠে, তাহা সে কিছুই বুঝিতে পারে না। এইরূপে মহেন্দ্র যতই তাহার কাছে দুর্বোধ্য হইয়া উঠিতেছে, ততই আশার কম্পান্বিত চিত্ত ভয়ে ও ভালোবাসায়
তাহাকে যেন অত্যন্ত অধিক করিয়া বেষ্টন করিয়া ধরিতেছে। মহেন্দ্রকে আশা মনে মনে সন্দেহ করিয়া চোখে চোখে পাহারা দিতে চায়। ইহা কি কঠিন উপহাস, না নির্দয় সন্দেহ? শপথ করিয়া কি ইহার প্রতিবাদ আবশ্যক, না হাস্য করিয়া ইহা উড়াইয়া দিবার কথা? হতবুদ্ধি আশাকে পুনশ্চ চুপ করিয়া থাকিতে দেখিয়া অধীর মহেন্দ্র দ্রুতবেগে সেখান হইতে উঠিয়া চলিয়া গেল। তখন কোথায় রহিল মাসিক পত্রের সেই গল্পের নায়ক, কোথায় রহিল গল্পের নায়িকা? সূর্যাস্তের আভা অন্ধকারে মিলাইয়া গেল। সন্ধ্যারম্ভের ক্ষণিক বসন্তের বাতাস গিয়া শীতের হাওয়া দিতে লাগিল। তখনও আশা সেই মাদুরের উপর লুণ্ঠিত হইয়া পড়িয়া রহিল। অনেক রাত্রে আশা শয়ন ঘরে গিয়া দেখিল মহেন্দ্র তাহাকে না ডাকিয়াই শুইয়া পড়িয়াছে। তখনই আশার মনে হইল স্নেহময়ী মাসির প্রতি তাহার উদাসীনতা কল্পনা করিয়া মহেন্দ্র তাহাকে মনে মনে ঘৃণা করিতেছে। বিছানার মধ্যে ঢুকিয়াই আশা মহেন্দ্রের দুই পা জড়াইয়া তাহার পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া রহিল। তখন মহেন্দ্র করুণায় বিচলিত হইয়া তাহাকে টানিয়া লইবার চেষ্টা করিল। আশা কিছুতেই উঠিল না। সে কহিল, আমি যদি কোনো দোষ করিয়া থাকি আমাকে মাপ করো। মহেন্দ্র আর্দ্র চিত্তে কহিল, তোমার কোনো দোষ নাই চুনি, আমি নিতান্ত পাষণ্ড, তাই তোমাকে অকারণে আঘাত করিয়াছি। তখন মহেন্দ্রের দুই পা অভিষিক্ত করিয়া আশার অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। মহেন্দ্র উঠিয়া বসিয়া তাহাকে দুই বাহুতে তুলিয়া আপনার পাশে শোয়াইল। আশার রোদন বেগ থামিলে সে কহিল, মাসিকে কি আমার দেখিতে যাইবার ইচ্ছা করে না? কিন্তু তোমাকে ফেলিয়া আমার যাইতে মন সরে না, তাই আমি যাইতে চাই নাই। তুমি রাগ করিও না। মহেন্দ্র ধীরে ধীরে আশার আর্দ্র কপল মুছাইতে মুছাইতে কহিল, এ কি রাগ করিবার কথা চুনি? আমাকে ছাড়িয়া যাইতে পারো না, সে লইয়া আমি রাগ করিব? তোমাকে কোথাও যাইতে হইবে না। আশা কহিল, না, আমি কাশী যাইব। কেন? তোমাকে মনে মনে সন্দেহ করিয়া যাইতেছি না। এ কথা যখন একবার তোমার মুখ দিয়া বাহির হইয়াছে, তখন আমাকে কিছুদিনের জন্য যাইতেই হইবে। আমি পাপ করিলাম, তাহার প্রায়শ্চিত্ত তোমাকে করিতে হইবে। আশা কহিল, তাহা আমি জানি না, কিন্তু পাপ আমার কোনখানে হইয়াছেই, নহিলে এমন সকল অসম্ভব কথা উঠিতেই পারিত না। যেসব কথা আমি স্বপ্নেও ভাবিতে পারিতাম না, সেসব কথা কেন শুনিতে হইতেছে? তাহার কারণ আমি যে কি মন্দ লোক, তাহা তোমার স্বপ্নেরও অগোচর। আশা ব্যস্ত হইয়া কহিল, আবার ও কথা বলিও না, কিন্তু এবার আমি কাশী যাইবই। মহেন্দ্র হাসিয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু তোমার চোখের আড়ালে আমি যদি নষ্ট হইয়া যাই, তাহা হইলে কি হইবে? আশা কহিল, তোমার আর অত ভয় দেখাইতে হইবে না, আমি কিনা ভাবিয়া অস্থির হইতেছি। কিন্তু ভাবা উচিত, তোমার এমন স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াইতে দাও, তবে এরপরে কাহাকে দোষ দিবে? তোমাকে দোষ দিব না, সেজন্য তুমি ভাবিও না। তখন নিজের দোষ স্বীকার করিবে 100 বার। আচ্ছা, তাহা হইলে কাল একবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে গিয়ে কথাবার্তা ঠিক করিয়া আসিব। এই বলিয়া মহেন্দ্র অনেক রাত হইয়াছে বলিয়া পাশ ফিরিয়া শুইল। কিছুক্ষণ পরে হঠাৎ পুনর্বার এপাশে ফিরিয়া কহিল, চুনি, কাজ নাই, তুমি নাইবা গেলে? আশা কাতর হইয়া কহিল, আবার বারণ করিতেছ কেন? এবার একবার না গেলে তোমার সেই ভর্ৎসনা আমার গায়ে লাগিয়া থাকিবে। আমাকে 2-4 দিনের জন্যও পাঠাইয়া দাও। মহেন্দ্র কহিল, আচ্ছা, বলিয়া আবার পাশ ফিরিয়া শুইল। কাশী যাইবার আগের দিন আশা বিনোদিনীর গলা জড়াইয়া কহিল, ভাই বালি, আমার গা ছুঁইয়া একটা কথা বল। বিনোদিনী আশার গাল টিপিয়া ধরিয়া কহিল, কি কথা ভাই? তোমার অনুরোধ আমি রাখিব না? কে জানে ভাই,
আজকাল তুমি কিরকম হইয়া গেছ, কোনো মতেই যেন আমার স্বামীর কাছে বাহির হইতে চাও না। কেন চাই না সে কি তুই জানিস নে ভাই? সেদিন বিহারী বাবুকে মহেন্দ্রবাবু যে কথা বলিলেন সে কি তুই নিজের কানে শুনিস নাই? এ সকল কথা যখন উঠিল তখন কি আর বাহির হওয়া উচিত? তুমি বলো না ভাই বালি? ঠিক উচিত যে নহে তাহা আশা বুঝিত। এ সকল কথার লজ্জাকরতা যে কত দূর তাহাও সে নিজের মন হইতেই সম্প্রতি বুঝিয়াছে। তবু বলিল, কথা অমন কত উঠিয়া থাকে, সেসব যদি না সহিতে পারিস তবে আর ভালোবাসা কিসের ভাই? ও কথা ভুলিতে হইবে। আচ্ছা ভাই, ভুলিব। আমি তো ভাই কাল কাশী যাইব। আমার স্বামীর যাহাতে কোনো অসুবিধা না হয় তোমাকে সেইতে বিশেষ করিয়া দেখিতে হইবে। এখনকার মতো পালাইয়া বেড়াইলে চলিবে না। বিনোদিনী চুপ করিয়া রহিল। আশা বিনোদিনীর হাত চাপিয়া ধরিয়া কহিল, মাথা খা ভাই বালি, এই কথাটা আমাকে দিতেই হইবে। বিনোদিনী কহিল, আচ্ছা। একদিকে চন্দ্র অস্ত যায় আর একদিকে সূর্য ওঠে। আশা চলিয়া গেল, কিন্তু মহেন্দ্রের ভাগ্যে এখনো বিনোদিনীর দেখা নাই। মহেন্দ্র ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, মাঝে মাঝে ছুতা করিয়া সময়ে অসময়ে তাহার মার ঘরে আসিয়া উপস্থিত হয়। বিনোদিনী কেবলই ফাঁকি দিয়া পালায়, ধরা দেয় না। রাজলক্ষ্মী মহেন্দ্রের এই রূপ অত্যন্ত শূন্য ভাব দেখিয়া ভাবিলেন, বউ গিয়াছে, তাই এ বাড়িতে মহিনের কিছুই আর ভালো লাগিতেছে না। আজকাল মহেন্দ্রের সুখ দুঃখের পক্ষে মা যে বউয়ের তুলনায় একান্ত অনাবশ্যক হইয়া পড়িয়াছে তাহা মনে করিয়া তাহাকে বিধিল। তবু মহেন্দ্রের এই লক্ষ্মী ছাড়া বিমর্ষ ভাব দেখিয়া তিনি বেদনা পাইলেন। বিনোদিনীকে ডাকিয়া বলিলেন, সেই ইনফ্লুয়েঞ্জার পর হইতে আমার হাঁপানির মতো হইয়াছে। আমি তো আজকাল সিঁড়ি ভাঙিয়া ঘন ঘন উপরে যাইতে পারি না। তোমাকে বাছা নিজে থাকিয়া মহিনের খাওয়া দাওয়া সমস্তই দেখিতে হইবে। বরাবরকার অভ্যাস, একজন কেহ যত্ন না করিলে মহিন থাকিতে পারে না। দেখো না, বউ যাওয়ার পর হইতে ও কেমন একরকম হইয়া গেছে। বউকেও ধন্য বলি, কেমন করিয়া গেল। বিনোদিনী একটুখানি মুখ মাকাইয়া বিছানার চাদর খুঁটিতে লাগিল। রাজলক্ষ্মী কহিলেন, কি বউ, কি ভাবিতেছ? ইহাতে ভাবিবার কিছু নাই, যে যাহা বলে বলুক, তুমি আমাদের পর নও। বিনোদিনী কহিল, কাজ নাই মা। রাজলক্ষ্মী কহিলেন, আচ্ছা, তবে কাজ নাই, দেখি আমি নিজে যা পারি তাই করিব। বলিয়া তখনই তিনি মহেন্দ্রের তেতলার ঘর ঠিক করিবার জন্য উদ্যত হইলেন। বিনোদিনী ব্যস্ত হইয়া কহিল, তোমার অসুখ শরীর, তুমি যাইও না, আমি যাইতেছি। আমাকে মাপ করো পিসিমা, তুমি যেমন আদেশ করিবে আমি তাহাই করিব। রাজলক্ষ্মী লোকের কথা একেবারেই তুচ্ছ করিতেন। স্বামীর মৃত্যুর পর হইতে সংসারে এবং সমাজে তিনি মহেন্দ্র ছাড়া আর কিছুই জানিতেন না। মহেন্দ্র সম্বন্ধে বিনোদিনী সমাজ নিন্দার আভাস দেওয়াতে তিনি বিরক্ত হইয়াছিলেন। আজন্মকাল তিনি মহিনকে দেখিয়া আসিতেছেন, তাহার মতো এমন ভালো ছেলে আছে কোথায়? সেই মহিনের সম্বন্ধেও নিন্দা? যদি কেহ করে তবে তাহার জিহ্বা খসিয়া যাক। তাহার নিজের কাছে যেটা ভালো লাগে ও ভালো বোধ হয় সে সম্বন্ধে বিশ্বের লোককে উপেক্ষা করিবার জন্য রাজলক্ষ্মীর একটা স্বাভাবিক জেদ ছিল। আজ মহেন্দ্র কালেজ হইতে ফিরিয়া আসিয়া আপনার শয়নঘর দেখিয়া আশ্চর্য হইয়া গেল। দ্বার খুলিয়াই দেখিল চন্দন গুঁড়া ও ধুনার গন্ধে ঘর আমোদিত হইয়া আছে। মশারিতে গোলাপি রেশমের ঝালর লাগানো। নিচের বিছানায় শুভ্র জাজিম তক তক করিতেছে এবং তাহার উপরে পূর্বেকার পুরাতন তাকিয়ার পরিবর্তে রেশম ও পশমের ফুলকাটা বিলাতি চৌকা বালিশ সুসজ্জিত। তাহার কারুকার্য বিনোদিনীর বহু দিনের পরিশ্রমজাত। আশা তাহাকে জিজ্ঞাসা করিত, এগুলি তুই কার জন্য তৈরি করিতেছিস ভাই? বিনোদিনী হাসিয়া বলিত, আমার চিতাসজ্জার জন্য। মরণ ছাড়া তো সোহাগের লোক আমার আর কেহই নাই। দেয়ালে মহেন্দ্রের যে বাঁধানো ফটোগ্রাফখানি ছিল
তাহার ফ্রেমের চার কোণে রঙিন ফিতার দ্বারা সুনিপুণভাবে চারিটি গ্রন্থি বাঁধা, এবং সেই ছবির নিচে ভিত্তিগাত্রে একটি টিপাইয়ের দুই ধারে দুই ফুলদানিতে ফুলের তোড়া, যেন মহেন্দ্রের প্রতিমূর্তি কোনো অজ্ঞাত ভক্তের পূজাপ্রাপ্ত হইতেছে। সাপশুদ্ধ সমস্ত ঘরের চেহারা অন্যরকম। খাট যেখানে ছিল সেখান হইতে একটুখানি সরানো। ঘরটিকে দুই ভাগ করা হইয়াছে। খাটের সম্মুখে দুটি বড় আলনায় কাপড় ঝুলাইয়া দিয়া আড়ালের মতো প্রস্তুত হওয়ায় নিচে বসিবার বিছানা ও রাত্রে শুইবার খাট স্বতন্ত্র হইয়া গেছে। যে আলমারিতে আসার সমস্ত শখের জিনিস, চীনের খেলনা প্রভৃতি সাজানো ছিল, সেই আলমারির কাঁচের দরজায় ভিতরের গায়ে লাল শালু কুঞ্চিত করিয়া মারিয়া দেওয়া হইয়াছে। এখন আর তাহার ভিতরের কোনো জিনিস দেখা যায় না। ঘরের মধ্যে তাহার পূর্ব ইতিহাসের যে কিছু চিহ্ন ছিল, তাহা নূতন হস্তের নবসজ্জায় সম্পূর্ণ আচ্ছন্ন হইয়া গেছে। পরিশ্রান্ত মহেন্দ্র মেঝের উপরকার শুভ্র বিছানায় শুইয়া নূতন বালিশগুলির উপর মাথা রাখিবা মাত্র একটি মৃদু সুগন্ধ অনুভব করিল। বালিশের ভিতরকার তুলার সঙ্গে প্রচুর পরিমাণে নাগকেশর ফুলের রেণু ও কিছু আতর মিশ্রিত ছিল। মহেন্দ্রের চোখ বুজিয়া আসিল। মনে হইতে লাগিল, এই বালিশের উপর যাহার নিপুণ হস্তের শিল্প, তাহারই কোমল চম্পক অঙ্গুলির যেন গন্ধ পাওয়া যাইতেছে। এমন সময় দাসী রূপার রেকাবিতে ফল ও মিষ্ট এবং কাঁচের গ্লাসে বরফ দেওয়া আনারসের শরবত আনিয়া দিল। এ সমস্তই পূর্ব প্রথা হইতে কিছু বিভিন্ন এবং বহু যত্ন ও পরিপাট্যের সহিত রচিত। সমস্ত স্বাদে, গন্ধে, দৃশ্যে নূতনত্ব আসিয়া মহেন্দ্রের ইন্দ্রিয় সকল আবিষ্ট করিয়া তুলিল। তৃপ্তিপূর্বক ভোজন সমাধা হইলে রূপার বাটায় পান ও মশলা লইয়া বিনোদিনী ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। হাসিতে হাসিতে কহিল, এ কয়দিন তোমার খাবার সময় হাজির হইতে পারি নাই, মাপ করিও ঠাকুরপো। আর যাই করো, আমার মাথার দিব্য রহিল। তোমার অযত্ন হইতেছে, এ খবরটা আমার চোখের বালিকে দিও না। আমার যথাসাধ্য আমি করিতেছি, কিন্তু কি করিব ভাই, সংসারের সমস্ত কাজই আমার ঘাড়ে। এই বলিয়া বিনোদিনী পানের বাটা মহেন্দ্রের সম্মুখে অগ্রসর করিয়া দিল। আজিকার পানের মধ্যেও কেয়া খয়েরের একটু বিশেষ নতুন গন্ধ পাওয়া গেল। মহেন্দ্র কহিল, যত্নের মাঝে মাঝে এমন এক একটা ত্রুটি থাকাই ভালো। বিনোদিনী কহিল, ভালো কেন শুনি? মহেন্দ্র উত্তর করিল, তারপরে খোঁটা দিয়া সুদ শুদ্ধ আদায় করা যায়। মহাজন মহাশয়, সুদ কত জমিল? মহেন্দ্র কহিল, খাবার সময় হাজির ছিলে না, এখন খাবার পরে হাজিরি পোষাইয়া আরও পাওনা বাকি থাকিবে। বিনোদিনী হাসিয়া কহিল, তোমার হিসাব যেরকম কড়াক্কর, তোমার হাতে একবার পড়িলে আর উদ্ধার নাই দেখিতেছি। মহেন্দ্র কহিল, হিসাবে যাই থাক, আদায় কি করিতে পারিলাম? বিনোদিনী কহিল, আদায় করিবার মতো আছে কি? তবু তো বন্দি করিয়া রাখিয়াছ, বলিয়া ঠাট্টাকে হঠাৎ গাম্ভীর্যে পরিণত করিয়া ঈষৎ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্র একটু গম্ভীর হইয়া কহিল, ভাই বালি, এটা কি তবে জেলখানা? এমন সময় বেহারা নিয়ম মতো আলো আনিয়া টিপাইয়ের উপর রাখিয়া চলিয়া গেল। হঠাৎ চোখে আলো লাগাতে মুখের সামনে একটু হাতের আড়াল করিয়া নতনেত্রে বিনোদিনী বলিল, কি জানি ভাই, তোমার সঙ্গে কথায় কে পারিবে, এখন চাই, কাজ আছে। মহেন্দ্র হঠাৎ তাহার হাত চাপিয়া ধরিয়া কহিল, বন্ধন যখন স্বীকার করিয়াছ তখন যাইবে কোথায়? বিনোদিনী কহিল, ছি ছি, ছাড়ো, যাহার পালাইবার রাস্তা নাই তাহাকে আবার বাঁধিবার চেষ্টা কেন? বিনোদিনী জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া প্রস্থান করিল। মহেন্দ্র সেই বিছানার সুগন্ধ বালিশের উপর পড়িয়া রহিল। তাহার বুকের মধ্যে রক্ত তোলপাড় করিতে লাগিল। নিস্তব্ধ সন্ধ্যা, নির্জন ঘর, নববসন্তের বাতাস দিতেছে।
বিনোদিনীর মন যে ধরা দিল দিল। উন্মাদ মহেন্দ্র আপনাকে আর ধরিয়া রাখিতে পারিবে না এমনই বোধ হইল। তাড়াতাড়ি আলো নিবাইয়া ঘরের প্রবেশ দ্বার বন্ধ করিল, তাহার উপরে সারসি আঁটিয়া দিল এবং সময় না হইতেই বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়িল। এও তো সে পুরাতন বিছানা নহে, 4-5খানা তোষকে শয্যাতল পূর্বের চেয়ে অনেক নরম। আবার একটি গন্ধ, সে অগরুর কি খসখসের কি কিসের গন্ধ ঠিক বুঝা গেল না। মহেন্দ্র অনেকবার এপাশ ওপাশ করিতে লাগিল, কোথাও যেন পুরাতনের কোনো একটা নিদর্শন খুঁজিয়া পাইয়া তা আঁকড়াইয়া ধরিবার চেষ্টা, কিন্তু কিছুই হাতে ঠেকিল না। রাত্রি 9টার সময় রুদ্ধ দ্বারে ঘা পড়িল। বিনোদিনী বাহির হইতে কহিল, ঠাকুরপো, তোমার খাবার আসিয়াছে, দুয়ার খোলো। তখনই দ্বার খুলিবার জন্য মহেন্দ্র ধরফর করিয়া উঠিয়া সারসির অর্গলে হাত লাগাইল, কিন্তু খুলিল না। মেঝের উপর উপুড় হইয়া লুটাইয়া কহিল, না না, আমার ক্ষুধা নাই, আমি খাইব না। বাহির হইতে উদ্বিগ্ন কণ্ঠের প্রশ্ন শোনা গেল, অসুখ করেনি তো? জল আনিয়া দিব, কিছু চাই কি? মহেন্দ্র কহিল, আমার কিছুই চাই না, কোনো প্রয়োজন নাই। বিনোদিনী কহিল, মাথা খাও, আমার কাছে ভাড়াইও না। আচ্ছা, অসুখ না থাকে তো একবার দরজা খোলো। মহেন্দ্র সবেগে বলিয়া উঠিল, না খুলিব না, কিছুতেই না, তুমি যাও। বলিয়া মহেন্দ্র তাড়াতাড়ি উঠিয়া পুনর্বার বিছানার মধ্যে গিয়া শুইয়া পড়িল এবং অন্তর্হিতা আশার স্মৃতিকে শূন্য শয্যা ও চঞ্চল হৃদয়ের মধ্যে অন্ধকারে খুঁজিয়া বেড়াইতে লাগিল। ঘুম যখন কিছুতেই আসিতে চায় না, তখন মহেন্দ্র বাতি জ্বালাইয়া দোয়াত কলম লইয়া আশাকে চিঠি লিখিতে বসিল। লিখিল, আশা, আর অধিক দিন আমাকে একা ফেলিয়া রাখিও না। আমার জীবনের লক্ষ্মী তুমি, তুমি না থাকিলেই আমার সমস্ত প্রবৃত্তি শিকল ছিঁড়িয়া আমাকে কোন দিকে টানিয়া লইতে চাই বুঝিতে পারি না। পথ দেখিয়া চলিব, তাহার আলো কোথায়? সে আলো তোমার বিশ্বাসপূর্ণ দুটি চোখের প্রেমস্নিগ্ধ দৃষ্টিপাতে। তুমি শীঘ্র এসো, আমার শুভ, আমার ধ্রুব, আমার এক। আমাকে স্থির করো, রক্ষা করো, আমার হৃদয় পরিপূর্ণ করো। তোমার প্রতি লেশমাত্র অন্যায়ের মহাপাপ হইতে, তোমাকে মুহূর্তকাল বিস্মরণের বিভীষিকা হইতে আমাকে উদ্ধার করো। এমনই করিয়া মহেন্দ্র নিজেকে আশার অভিমুখে সবেগে তাড়না করিবার জন্য অনেক রাত ধরিয়া অনেক কথা লিখিল। দূর হইতে সুদূরে অনেকগুলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া 3টা বাজিল। কলিকাতার পথে গাড়ির শব্দ আর প্রায় নাই। পাড়ার পরপ্রান্তে কোনো দোতলা হইতে নটিকণ্ঠে বেহাগ রাগিনীর যে গান উঠিতেছিল, সেও বিশ্বব্যাপিনী শান্তি ও নিদ্রার মধ্যে একেবারে ডুবিয়া গেছে। মহেন্দ্র একান্ত মনে আশাকে স্মরণ করিয়া এবং মনের উদ্বেগ দীর্ঘ পত্রে নানারূপে ব্যক্ত করিয়া অনেকটা সান্ত্বনা পাইল এবং বিছানায় শুইবা মাত্র ঘুম আসিতে তাহার কিছুমাত্র বিলম্ব হইল না। সকালে মহেন্দ্র যখন জাগিয়া উঠিল, তখন বেলা হইয়াছে, ঘরের মধ্যে রৌদ্র আসিয়াছে। মহেন্দ্র তাড়াতাড়ি উঠিয়া বসিল। নিদ্রার পর গত রাত্রের সমস্ত ব্যাপার মনের মধ্যে হালকা হইয়া আসিয়াছে। বিছানার বাহিরে আসিয়া মহেন্দ্র দেখিল, গত রাত্রে আশাকে সে যে চিঠি লিখিয়াছিল তাহা টিপাইয়ের উপর দোয়াত দিয়া চাপা রহিয়াছে। সেখানি পুনর্বার পড়িয়া মহেন্দ্র ভাবিল, করেছে কি? এ যে নভেলি ব্যাপার, ভাগ্যে পাঠাই নাই। আশা পড়িলে কি মনে করিত? এ তো এর অর্ধেক কথা বুঝিতেই পারিত না। রাত্রে ক্ষণিক কারণে হৃদয়াবেগ যে অসঙ্গত বাড়িয়া উঠিয়াছিল, তাহাতে মহেন্দ্র লজ্জা পাইল। চিঠিখানা টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিল। সহজ ভাষায় আশাকে একখানি সংক্ষিপ্ত চিঠি লিখিল। তুমি আর কত দেরি করিবে? তোমার জ্যাঠা মহাশয়ের যদি শীঘ্র ফিরিবার কথা না থাকে, তবে আমাকে লিখিও, আমি নিজে গিয়া তোমাকে লইয়া আসিব। এখানে একলা আমার ভালো লাগিতেছে না।
মহেন্দ্র চলিয়া যাওয়ার কিছু পরেই আশা যখন কাশীতে আসিল, তখন অন্নপূর্ণার মনে বড়ই আশঙ্কা জন্মিল। আশাকে তিনি নানা প্রকারে নানা প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিলেন। হারে চুনি, তুই যে তোর সেই চোখের বালির কথা বলিতেছিলি, তোর মতে তার মতো এমন গুণবতী মেয়ে আর জগতে নাই? সত্যই মাসি, আমি বাড়াইয়া বলিতেছি না। তার যেমন বুদ্ধি তেমনই রূপ, কাজে কর্মে তার তেমনই হাত। তোর সখী, তুই তো তাহাকে সর্বগুণবতী দেখিবি, বাড়ির আর সকলে তাহাকে কে কি বলে শুনি? মার মুখে তো তার প্রশংসা ধরে না। চোখের বালি দেশে যাইবার কথা বলিতেই তিনি অস্থির হইয়া ওঠেন। এমন সেবা করিতে কেহ জানে না। বাড়ির চাকর দাসীরও যদি কারো ব্যামো হয়, তাকে বোনের মতো মার মতো যত্ন করে। মহেন্দ্রের মত কি? তাকে তো জানোই মাসি, নিতান্ত ঘরের লোক ছাড়া আর কাউকে তার পছন্দই হয় না। আমার বালিকে সকলেই ভালোবাসে, কিন্তু তার সঙ্গে তার আজ পর্যন্ত ভালো বনে নাই। আমি যদিবা অনেক করিয়া দেখা সাক্ষাৎ করাইয়া দিলাম, তার সঙ্গে তার কথাবার্তাই প্রায় বন্ধ। তুমি তো জানো তিনি কিরকম গুণ। লোকে মনে করে তিনি অহংকারী, কিন্তু তা নয় মাসি। তিনি দুটি একটি লোক ছাড়া কাহাকেও সহ্য করিতে পারেন না। শেষ কথাটা বলিয়া ফেলিয়া হঠাৎ আশার লজ্জাবোধ হইল, গাল দুটি লাল হইয়া উঠিল। অন্নপূর্ণা খুশি হইয়া মনে মনে হাসিলেন, কহিলেন, তাই বটে। সেদিন মহিন যখন আসিয়াছিল, তোর বালির কথা একবার মুখেও আনে নাই। আশা দুঃখিত হইয়া কহিল, ওই তাঁর দোষ। যাকে ভালোবাসেন না সে যেন একেবারেই নাই, তাকে যেন একদিনও দেখেন নাই, জানেন নাই, এমনই তাঁর ভাব। অন্নপূর্ণা শান্ত স্নিগ্ধ হাস্যে কহিলেন, আবার যাকে ভালোবাসেন মহিন, যেন জন্ম জন্মান্তর কেবল তাকেই দেখেন এবং জানেন, এ ভাবও তাঁর আছে। কি বলিস চুনি? আশা তাহার কোনো উত্তর না করিয়া চোখ নিচু করিয়া হাসিল। অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, চুনি, বিহারীর কি খবর বল দেখি, সে কি বিবাহ করিবে না? মুহূর্তের মধ্যেই আশার মুখ গম্ভীর হইয়া গেল। সে কি উত্তর দিবে ভাবিয়া পাইল না। আশার নিরুত্তর ভাবে অত্যন্ত ভয় পাইয়া অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সত্য বল চুনি, বিহারীর অসুখ বিসুখ কিছু হয়নি তো? বিহারী এই চিরপুত্রহীনা রমণীর স্নেহ সিংহাসনে পুত্রের মানস আদর্শরূপে বিরাজ করিত। বিহারীকে তিনি সংসারে প্রতিষ্ঠিত দেখিয়া আসিতে পারেন নাই। এ দুঃখ প্রবাসে আসিয়া প্রতিদিন তাহার মনে জাগিত। তাহার ক্ষুদ্র সংসারের আর সমস্তই এক প্রকার সম্পূর্ণ হইয়াছে। কেবল বিহারীর সেই গৃহহীন অবস্থা স্মরণ করিয়াই তাহার পরিপূর্ণ বৈরাগ্য চর্চার ব্যাঘাত ঘটে। আশা কহিল, মাসি, বিহারী ঠাকুরপোর কথা আমাকে জিজ্ঞাসা করিও না। অন্নপূর্ণা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বল দেখি? আশা কহিল, সে আমি বলিতে পারিব না, বলিয়া ঘর হইতে উঠিয়া গেল। অন্নপূর্ণা চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন, অমন সোনার ছেলে বিহারী, এরই মধ্যে তাহার কি এতই বদল হইয়াছে যে চুনি আজ তাহার নাম শুনিয়া উঠিয়া যায়? অদৃষ্টেরই খেলা। কেন তাহার সহিত চুনির বিবাহের কথা হইল? কেনই বা মহেন্দ্র তাহার হাতের কাছ হইতে চুনিকে কাড়িয়া লইল? অনেক দিন পরে আজ আবার অন্নপূর্ণার চোখ দিয়া জল পড়িল। মনে মনে তিনি কহিলেন, আহা, আমার বিহারী যদি এমন কিছু করিয়া থাকে যাহা আমার বিহারীর যোগ্য নহে, তবে সে তাহা অনেক দুঃখ পাইয়াই করিয়াছে, সহজে করে নাই। বিহারীর সেই দুঃখের পরিমাণ কল্পনা করিয়া অন্নপূর্ণার বক্ষ ব্যথিত হইতে লাগিল। সন্ধ্যার সময় যখন অন্নপূর্ণা আহ্নিকে বসিয়াছেন, তখন একটা গাড়ি আসিয়া দরজায় থামিল এবং সহিস বাড়ির লোককে ডাকিয়া রুদ্ধ দ্বারে ঘা মারিতে লাগিল। অন্নপূর্ণা পূজা গৃহ হইতে বলিয়া উঠিলেন, ওই যা, আমি একেবারেই ভুলিয়া গিয়াছিলাম। আজ কুঞ্জর শাশুড়ির এবং তার দুই বঞ্ঝির এলাহাবাদ হইতে আসিবার কথা ছিল, ওই বুঝি তাহারা আসিল। চুনি, তুই একবার আলোটা লইয়া দরজা খুলিয়া দে।
আশা লণ্ঠন হাতে দরজা খুলিয়া দিতেই দেখিল বিহারী দাঁড়াইয়া। বিহারী বলিয়া উঠিল, এ কি বৌঠান, তবে যে শুনিলাম তুমি কাশী আসিবে না? আশার হাত হইতে লণ্ঠন পড়িয়া গেল। সে যেন প্রেত মূর্তি দেখিয়া এক নিঃশ্বাসে দোতলায় ছুটিয়া গিয়া আর্তস্বরে বলিয়া উঠিল, মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, উহাকে এখনই যাইতে বলো। অন্নপূর্ণা পূজার আসন হইতে চমকিয়া উঠিয়া কহিলেন, কাহাকে চিনি, কাহাকে? আশা কহিল, বিহারী ঠাকুরপো এখানেও আসিয়াছেন। বলিয়া সে পাশের ঘরে গিয়া দ্বার রোধ করিল। বিহারী নিচে হইতে সকল কথাই শুনিতে পাইল। সে তখনই ছুটিয়া যাইতে উদ্যত, কিন্তু অন্নপূর্ণা পূজাহ্নিক ফেলিয়া যখন নামিয়া আসিলেন তখন দেখিলেন বিহারী দ্বারের কাছে মাটিতে বসিয়া পড়িয়াছে। তাহার শরীর হইতে সমস্ত শক্তি চলিয়া গেছে। অন্নপূর্ণা আলো আনেন নাই। অন্ধকারে তিনি বিহারীর মুখের ভাব দেখিতে পাইলেন না, বিহারীও তাহাকে দেখিতে পাইল না। অন্নপূর্ণা কহিলেন, বিহারী, হায়, সেই চিরদিনের স্নেহ সুধাসিক্ত কণ্ঠস্বর কোথায়? এ কণ্ঠের মধ্যে যে কঠিন বিচারের বজ্রধ্বনি প্রচ্ছন্ন হইয়া আছে। জননী অন্নপূর্ণা, সংহার খড়গ তুলিলে কার পরে? ভাগ্যহীন বিহারী যে আজ অন্ধকারে তোমার মঙ্গল চরণাশ্রয়ে মাথা রাখিতে আসিয়াছিল। বিহারীর অবশ শরীর আপাদমস্তক বিদ্যুতের আঘাতে চকিত হইয়া উঠিল। কহিল, কাকিমা, আর নয়, আর একটি কথাও বলিও না, আমি চলিলাম। বলিয়া বিহারী ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল। অন্নপূর্ণার পাও স্পর্শ করিল না। জননী যেমন গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করে, অন্নপূর্ণা তেমনি করিয়া বিহারীকে সেই রাত্রের অন্ধকারে নীরবে বিসর্জন করিলেন, একবার ফিরিয়া ডাকিলেন না। গাড়ি বিহারীকে লইয়া দেখিতে দেখিতে অদৃশ্য হইয়া গেল। সেই রাত্রেই আশা মহেন্দ্রকে চিঠি লিখিল। বিহারী ঠাকুরপো হঠাৎ আজ সন্ধ্যাবেলায় এখানে আসিয়াছিলেন। জ্যাঠামশাইরা কবে কলিকাতায় ফিরিবেন ঠিক নাই, তুমি শীঘ্র আসিয়া আমাকে এখান হইতে লইয়া যাও। সেদিন রাত্রি জাগরণ ও প্রবল আবেগের পরে সকালবেলায় মহেন্দ্রের শরীর মনে একটা অবসাদ উপস্থিত হইয়াছিল। তখন ফাল্গুনের মাঝামাঝি গরম পড়িতে আরম্ভ করিয়াছে। মহেন্দ্র অন্যদিন সকালে তাহার শয়নগৃহের কোণে টেবিলে বই লইয়া বসিত। আজ নিচের বিছানায় তাকিয়ায় হেলান দিয়া পড়িল। বেলা হইয়া যায়, স্নানে গেল না। রাস্তা দিয়া ফেরিওয়ালা হাঁকিয়া যাইতেছে। পথে আপিসের গাড়ির শব্দের বিরাম নাই। প্রতিবেশীর নূতন বাড়ি তৈরি হইতেছে। মিস্ত্রি কন্যারা তাহারই ছাদ পিটিবার তালে তালে সমস্বরে একঘেয়ে গান ধরিল। ঈষৎতপ্ত দক্ষিণের হাওয়ায় মহেন্দ্রের পীড়িত স্নায়ুজাল শিথিল হইয়া আসিয়াছে। কোনো কঠিন পণ, দুরূহ চেষ্টা, মানস সংগ্রাম আজিকার এই হালছাড়া গা ঢালা বসন্তের দিনের উপযুক্ত নহে। ঠাকুরপো, তোমার আজ হলো কি? স্নান করিবে না? এদিকে খাবার যে প্রস্তুত। ও কি ভাই, শুইয়া যে? অসুখ করিয়াছে, মাথা ধরিয়াছে? বলিয়া বিনোদিনী কাছে আসিয়া মহেন্দ্রের কপালে হাত দিল। মহেন্দ্র অর্ধেক চোখ বুজিয়া জড়িত কণ্ঠে বলিল, আজ শরীরটা তেমন ভালো নাই, আজ আর স্নান করিব না। বিনোদিনী কহিল, স্নান না করো তো দুটিখানি খাইয়া লও। বলিয়া পীড়াপিড়ি করিয়া সে মহেন্দ্রকে ভোজন স্থানে লইয়া গেল এবং উৎকণ্ঠিত যত্নের সহিত অনুরোধ করিয়া আহার করাইল। আহারের পর মহেন্দ্র পুনরায় নিচের বিছানায় আসিয়া শুইলে বিনোদিনী শিয়রে বসিয়া ধীরে ধীরে তাহার মাথা টিপিয়া দিতে লাগিল। মহেন্দ্র নিমিলিত চক্ষে বলিল, ভাই বালি, এখনো তো তোমার খাওয়া হয় নাই, তুমি খাইতে যাও। বিনোদিনী কিছুতেই গেল না। অলস মধ্যাহ্নের উত্তাপ্ত হাওয়ায় ঘরের পর্দা উড়িতে লাগিল এবং প্রাচীরের কাছে কম্পমান নারিকেল গাছের অর্থহীন মর্মর শব্দ ঘরের মধ্যে প্রবেশ করিল। মহেন্দ্রের হৃৎপিণ্ড ক্রমশই দ্রুততর তালে নাচিতে লাগিল।
এবং বিনোদিনীর ঘন নিঃশ্বাস সেই তালে মহেন্দ্রের কপালের চুলগুলি কাঁপাইতে লাগিল। কাহারও কণ্ঠ দিয়া একটি কথা বাহির হইল না। মহেন্দ্র মনে মনে ভাবিতে লাগিল, অসীম বিশ্ব সংসারের অনন্ত প্রবাহের মধ্যে ভাসিয়া চলিয়াছি। তরণী ক্ষণকালের জন্য কখন কোথায় ঠেকে তাহাতে কাহার কি আসে যায়, এবং কত দিনের জন্যই বা যায় আসে। শিয়রের কাছে বসিয়া কপালে হাত বুলাইতে বুলাইতে বিহ্বল যৌবনের গুরুভারে ধীরে ধীরে বিনোদিনীর মাথা নত হইয়া আসিতেছিল। অবশেষে তাহার কেশাগ্রভাগ মহেন্দ্রের কপল স্পর্শ করিল। বাতাসে আন্দোলিত সেই কেশগুচ্ছের কম্পিত মৃদু স্পর্শে তাহার সমস্ত শরীর বারংবার কাঁপিয়া উঠিল। হঠাৎ যেন নিঃশ্বাস তাহার বুকের কাছে অবরুদ্ধ হইয়া বাহির হইবার পথ পাইল না। ধড়ফড় করিয়া উঠিয়া বসিয়া মহেন্দ্র কহিল, না, আমার কালেজ আছে, আমি যাই বলিয়া বিনোদিনীর মুখের দিকে না চাহিয়া দাঁড়াইয়া উঠিল। বিনোদিনী কহিল, ব্যস্ত হইও না, আমি তোমার কাপড় আনিয়া দিই বলিয়া মহেন্দ্রের কালেজের কাপড় বাহির করিয়া আনিল। মহেন্দ্র তাড়াতাড়ি কালেজে চলিয়া গেল, কিন্তু সেখানে কিছুতেই স্থির থাকিতে পারিল না। পড়াশোনায় মন দিতে অনেকক্ষণ বৃথা চেষ্টা করিয়া সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। ঘরে ঢুকিয়া দেখে বিনোদিনী বুকের তলায় বালিশ টানিয়া লইয়া নিচের বিছানায় উপর হইয়া কি একটা বই পড়িতেছে। রাশিকৃত কালো চুল পিঠের উপর ছড়ানো। বোধ করিবা সে মহেন্দ্রের জুতার শব্দ শুনিতে পায় নাই। মহেন্দ্র আস্তে আস্তে পা টিপিয়া কাছে আসিয়া দাঁড়াইল। শুনিতে পাইল, পড়িতে পড়িতে বিনোদিনী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। মহেন্দ্র কহিল, ওগো করুণাময়ী, কাল্পনিক লোকের জন্য হৃদয়ের বাজে খরচ করিও না। কি পড়া হইতেছে? বিনোদিনী ত্রস্ত হইয়া উঠিয়া বসিয়া তাড়াতাড়ি বইখানা অঞ্চলের মধ্যে লুকাইয়া ফেলিল। মহেন্দ্র কাড়িয়া দেখিবার চেষ্টা করিতে লাগিল। অনেকক্ষণ হাতাহাতি কাড়াকাড়ির পর পরাভূত বিনোদিনীর অঞ্চল হইতে মহেন্দ্র বইখানি ছিনাইয়া লইয়া দেখিল বিষবৃক্ষ। বিনোদিনী ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে রাগ করিয়া মুখ ফিরাইয়া চুপ করিয়া বসিয়া রহিল। মহেন্দ্রের বক্ষস্থল তোলপাড় করিতেছিল। অনেক চেষ্টায় সে হাসিয়া কহিল, ছি ছি, বড় ফাঁকি দিলে। আমি ভাবিয়াছিলাম খুব একটা গোপনীয় কিছু হইবে বা, এত কাড়াকাড়ি করিয়া শেষকালে কিনা বিষবৃক্ষ বাহির হইয়া পড়িল। বিনোদিনী কহিল, আমার আবার গোপনীয় কি থাকিতে পারে শুনি? মহেন্দ্র ফাঁস করিয়া বলিয়া ফিরিল, এই মনে করো, যদি বিহারীর কাছ হইতে কোনো চিঠি আসিত। নিমেষের মধ্যে বিনোদিনীর চোখে বিদ্যুৎ স্ফুরিত হইল। এতক্ষণ ফুলসর ঘরের কোণে খেলা করিতেছিল, সে যেন দ্বিতীয়বার ভস্মসাৎ হইয়া গেল। মুহূর্তে প্রজ্বলিত অগ্নিশিখার মতো বিনোদিনী উঠিয়া দাঁড়াইল। মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, মাপ করো, আমার পরিহাস মাপ করো। বিনোদিনী সবেগে হাত ছিনাইয়া লইয়া কহিল, পরিহাস করিতেছ কাহাকে? যদি তাহার সঙ্গে বন্ধুত্ব করিবার যোগ্য হইতে, তবে তাহাকে পরিহাস করিলে সহ্য করিতাম। তোমার ছোট মন, বন্ধুত্ব করিবার শক্তি নাই, অথচ ঠাট্টা। বিনোদিনী চলিয়া যাইতে উদ্যত হইবা মাত্র মহেন্দ্র দুই হাতে তাহার পা বেষ্টন করিয়া বাধা দিল। এমন সময়ে সম্মুখে এক ছায়া পড়িল। মহেন্দ্র বিনোদিনীর পা ছাড়িয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল বিহারী। বিহারী স্থির দৃষ্টিপাতে উভয়কে দগ্ধ করিয়া শান্ত ধীর স্বরে কহিল, অত্যন্ত অসময়ে উপস্থিত হইয়াছি, কিন্তু বেশিক্ষণ থাকিব না। একটা কথা বলিতে আসিয়াছিলাম। আমি কাশী গিয়াছিলাম, জানিতাম না সেখানে বউ ঠাকরুন আছেন। না জানিয়া তাহার কাছে অপরাধী হইয়াছি। তাহার কাছে ক্ষমা চাহিবার অবসর নাই, তাই তোমার কাছে ক্ষমা চাহিতে আসিয়াছি। আমার মনে জ্ঞানে অজ্ঞানে যদি কখনো কোনো পাপ স্পর্শ করিয়া থাকে, সেজন্য তাহাকে যেন কখনো কোনো দুঃখ সহ্য করিতে না হয়। তোমার কাছে আমার এই প্রার্থনা।
বিহারীর কাছে দুর্বলতা হঠাৎ প্রকাশ পাইল বলিয়া মহেন্দ্রের মনটা যেন জ্বলিয়া উঠিল। এখন তাহার ঔদার্যের সময় নহে। সে একটু হাসিয়া কহিল, ঠাকুর ঘরে কলা খাইবার যে গল্প আছে, তোমার ঠিক তাই দেখিতেছি। তোমাকে দোষস্বীকার করিতেও বলি নাই, অস্বীকার করিতেও বলি নাই, তবে ক্ষমা চাহিয়া সাধু হইতে আসিয়াছ কেন? বিহারী কাঠের পুতুলের মতো কিছুক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। তারপরে যখন কথা বলিবার প্রবল চেষ্টায় তাহার ঠোঁট কাঁপিতে লাগিল, তখন বিনোদিনী বলিয়া উঠিল, বিহারী ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিও না, কিছুই বলিও না। ওই লোকটি যাহা মুখে আনিল, তাহাতে উহারে মুখে কলঙ্ক লাগিয়া রহিল, সে কলঙ্ক তোমাকে স্পর্শ করে নাই। বিনোদিনীর কথা বিহারীর কানে প্রবেশ করিল কিনা সন্দেহ। সে যে স্বপ্ন চালিতের মতো মহেন্দ্রের ঘরের সম্মুখ হইতে ফিরিয়া সিঁড়ি দিয়া নামিয়া যাইতে লাগিল। বিনোদিনী তাহার পশ্চাতে গিয়া কহিল, বিহারী ঠাকুরপো, আমাকে কি তোমার কোনো কথা বলিবার নাই? যদি তিরস্কারের কিছু থাকে তবে তিরস্কার করো। বিহারী যখন কোনো উত্তর না করিয়া চলিতে লাগিল, বিনোদিনীর সম্মুখে আসিয়া দুই হাতে তাহার দক্ষিণ হাত চাপিয়া ধরিল। বিহারী অপরিসীম ঘৃণার সহিত তাহাকে ঠেলিয়া দিয়া চলিয়া গেল। সেই আঘাতে বিনোদিনী যে পড়িয়া গেল তাহা সে জানিতেও পারিল না। পতন শব্দ শুনিয়া মহেন্দ্র ছুটিয়া আসিল। দেখিল বিনোদিনীর বাম হাতের কনুইয়ের কাছে কাটিয়া রক্ত পড়িতেছে। মহেন্দ্র কহিল, ইস, এ যে অনেকটা কাটিয়াছে বলিয়া তৎক্ষণাৎ নিজের পাতলা জামা খানিকটা টানিয়া ছিড়িয়া ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধিতে প্রস্তুত হইল। বিনোদিনী তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া কহিল, না না, কিছুই করিও না, রক্ত পড়িতে দাও। মহেন্দ্র কহিল, বাঁধিয়া একটা ঔষধ দিতেছি, তা হইলে আর ব্যথা হইবে না, শীঘ্র সারিয়া যাইবে। বিনোদিনী সরিয়া গিয়া কহিল, আমি ব্যথা সারাইতে চাই না, এ কাটা আমার থাক। মহেন্দ্র কহিল, আজ অধীর হইয়া তোমাকে আমি লোকের সামনে অপদস্থ করিয়াছি, আমাকে মাপ করিতে পারিবে কি? বিনোদিনী কহিল, মাপ কিসের জন্য? বেশ করিয়াছ। আমি কি লোককে ভয় করি? আমি কাহাকেও মানি না। যাহারা আঘাত করিয়া ফেলিয়া চলিয়া যায় তাহারাই কি আমার সব? আর যাহারা আমাকে পায়ে ধরিয়া টানিয়া রাখিতে চায় তাহারা আমার কেহই নহে। মহেন্দ্র উন্মত্ত হইয়া গদগদ কণ্ঠে বলিয়া উঠিল, বিনোদিনী, তবে আমার ভালোবাসা তুমি পায়ে ঠেলিবে না? বিনোদিনী কহিল, মাথায় করিয়া রাখিব। ভালোবাসা আমি জন্মাবধি এত বেশি পাই নাই যে চাই না বলিয়া ফিরাইয়া দিতে পারি। মহেন্দ্র তখন দুই হাতে বিনোদিনীর দুই হাত ধরিয়া কহিল, তবে এসো আমার ঘরে। তোমাকে আজ আমি ব্যথা দিয়াছি, তুমিও আমাকে ব্যথা দিয়া চলিয়া আসিয়াছ। যতক্ষণ তাহা একেবারে মুছিয়া না যাইবে ততক্ষণ আমার খাইয়া শুইয়া কিছুতেই সুখ নাই। বিনোদিনী কহিল, আজ নয়, আজ আমাকে ছাড়িয়া দাও। যদি তোমাকে দুঃখ দিয়া থাকি মাপ করো। মহেন্দ্র কহিল, তুমিও আমাকে মাপ করো, নহিলে আমি রাত্রে ঘুমাইতে পারিব না। বিনোদিনী কহিল, মাপ করিলাম। মহেন্দ্র তখনই অধীর হইয়া বিনোদিনীর কাছে হাতে হাতে ক্ষমা ও ভালোবাসার একটা নিদর্শন পাইবার জন্য ব্যগ্র হইয়া উঠিল। কিন্তু বিনোদিনীর মুখের দিকে চাহিয়া থমকিয়া দাঁড়াইল। বিনোদিনী সিঁড়ি দিয়া নামিয়া চলিয়া গেল। মহেন্দ্র ধীরে ধীরে সিঁড়ি দিয়া উপরে উঠিয়া ছাদে বেড়াইতে লাগিল। বিহারীর কাছে হঠাৎ আজ মহেন্দ্র ধরা পড়িয়াছে, ইহাতে তাহার মনে একটা মুক্তির আনন্দ উপস্থিত হইল। লুকোচুরির যে একটা ঘৃণ্যতা আছে, একজনের কাছে প্রকাশ হইয়াই যেন তাহা অনেকটা দূর হইল। মহেন্দ্র মনে মনে কহিল, আমি নিজেকে ভালো বলিয়া মিথ্যা করিয়া আর চালাইতে চাহি না, কিন্তু আমি ভালোবাসি, আমি ভালোবাসি, সে কথা মিথ্যে নহে। নিজের ভালোবাসার গৌরবে তাহার স্পর্ধা এতই বাড়িয়া উঠিল যে নিজেকে মন্দ বলিয়া সে আপন মনে উদ্ধতভাবে গর্ব করিতে লাগিল।
নিস্তব্ধ সন্ধ্যাকালে নীরব জ্যোতিষ্কমণ্ডলী অধিরাজিত অনন্ত জগতের প্রতি একটা অবজ্ঞা নিক্ষেপ করিয়া মনে মনে কহিল, সে আমাকে যত মন্দই মনে করুক, কিন্তু আমি ভালোবাসি বলিয়া বিনোদিনীর মানসী মূর্তিকে দিয়া মহেন্দ্র সমস্ত আকাশ, সমস্ত সংসার, সমস্ত কর্তব্য আচ্ছন্ন করিয়া ফেলিল। বিহারী হঠাৎ আসিয়া আজ যেন মহেন্দ্রের জীবনের ছিপি আটা মসি পাত্র উল্টাইয়া ভাঙিয়া ফেলিল। বিনোদিনীর কালো চোখ এবং কালো চুলের কালি দেখিতে দেখিতে বিস্তৃত হইয়া পূর্বেকার সমস্ত সাদা এবং সমস্ত লেখা লেপিয়া একাকার করিয়া দিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন ৭ম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর ২টোয় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।